নমস্কার শ্রোতা বন্ধুরা, ফিকশন হান্ট থেকে সায়ন্তন রয়েছি আমি তোমাদের সাথে। আমাদের চ্যানেলের সমস্ত গল্প শুনতে এক্ষুনি সাবস্ক্রাইব করো আমাদের ইউটিউব চ্যানেলে। বেল আইকনে ক্লিক করতে ভুলো না আমাদের সমস্ত গল্পের আপডেট এবং নিয়মিত নোটিফিকেশনের জন্য। হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু ফিকশন হান্ট। আজ ফিকশন হান্টে তোমরা শুনবে সুলেখিকা সোহিনী অধিকারীর কলম থেকে একটি তারানাথ তান্ত্রিক ফ্যান ফিকশন গল্প তারা। আজকের গল্প পাঠে রয়েছে আর্য, গল্পের সূত্রধার ও তারানাথ তান্ত্রিকের ভূমিকায় আমি সায়ন্তন। শুনতে থাকো আজকের ফিকশন হান্টের বিশেষ নিবেদন, লেখিকা সোহিনী অধিকারীর কলম থেকে তারানাথ তান্ত্রিকের গল্প তারা। ও হো হো হো, যাই বলো, ঠান্ডাটা কিন্তু বেশ জমিয়েই পড়েছে। বাইরে বেরোনোর একটুও জো নেই। তার সাথে এমন উত্তুরে হাওয়া বইছে, বাপরে, যেন শরীরের মধ্যে একেবারে বিদ্যুৎ খেলে যাচ্ছে। সে আর বলতে, তার উপর আবার সাত সকালে উঠে লেপ কম্বলের আরাম ছেড়ে অফিস ছোট। তবে শীত গ্রীষ্ম বর্ষা যাই হোক না কেন, রবিবার হলেই শত বিপদ মাথায় করে ঠাকুরমশাইয়ের কাছে আমাদের আসাই চাই। আর ওনার ভাণ্ডার থেকে একটা গল্প আর সাথে চারির হাতে তৈরি গরম চা, ব্যাস একদম জমে ক্ষীর। কিশোরীর কথা শুনে আমি সহ তারানাথ হেসে উঠলাম। প্রতি রবিবারের মতো ডিসেম্বরের এই কনকনে শীতে রবিবারে দুপুর থাকতে থাকতে আমি আর কিশোরী তারানাথের বাড়িতে এসে পৌঁছেছি গল্প শোনার লোভে। জানলা দরজা ভালো করে বন্ধ করে দিয়ে তিনজনে জড়ো সড়ো হয়ে তক্তপোষের ওপর বসে নানান বিষয় গল্প করছি। এমন সময় তারানাথ বললেন, এখনকার শহরে শীতকাল বলে তো সেরকম কিছু পড়েই না। তখন আমাদের সময় শীত পড়লে ঘরে ঘরে পিঠে খাওয়ার তাড়া লেগে যেত। সেই সাথে খেজুরের গুড়ের পায়েস, মা কাকিমাদের স্নান সেরে রৌদ্রে চুল মেলে বসে থাকা, কিংবা নানা ধরনের ডাল বেটে বড়ি শুকনো করতে দেওয়া, সবকিছুর মধ্যে আলাদা একটা মাধুর্য ছিল। তাছাড়া সব ছেলেপুলের দল মিলে সারাক্ষণ কুল গাছের ওপর নজর রাখতাম, সে এক মজা ছিল। কিন্তু এখন আর সেসব কোথায়? তারানাথের কথায় কিশোরী বলল, সময় বদলেছে ভায়া, মানুষের অভ্যাসও বদলাবে, সেটাই তো স্বাভাবিক। তবে আমি বিভূতি আর আপনি যতদিন আছি ততদিন আমাদের এই রবিবারে আপনার বাড়িতে হানা দেওয়া থামবে না। আর তার সাথে আপনার গল্প তো চাই। কি বলো বিভূতি, ঠিক বললাম কি না? আমি নিঃশব্দে হেসে মাথা নাড়ালাম। বছরখানেক আগে কিশোরীর কথায় যদি সেদিন তারানাথের কাছে না আসতাম, তাহলে আমাদের এত ভালো গল্প বলিয়ের সাথে পরিচয় হতো না। আর তারানাথও হয়তো আমাদের মতো এত ভালো শ্রোতা পেতেন না। আমাদের কথার মাঝে তারানাথ বললেন, এই এত বড় পৃথিবীতে সব কিছু এমনি এমনি হয় না, বুঝলে? সব কিছুর পেছনে অদৃষ্টের কোনো না কোনো কারণ থাকে। এই যেমন ধরো, আমার জীবনে বিভিন্ন জায়গায় বিভিন্ন সময় নানান ধরনের ঘটনাকে চাক্ষুষ করা কিংবা তোমাদের সাথে পরিচিত হওয়া, সবই কিন্তু ধাপে ধাপে একই সুতোয় গাঁথা। তেমনি আমাদের এই ধরিত্রীতে আসার পর আমাদের ওপর কোনো দায়িত্ব থাকে। মৃত্যুর আগে সেই সমস্ত দায়িত্ব পূরণ করতে না পারলে দেহের বিনাশ হয়ে গেলেও আত্মার মুক্তি মেলে না। মৃত্যুর পরেও তাদের এই পৃথিবীতেই আটকে থাকতে হয়। এক্ষেত্রে শুভ অশুভ দুই আত্মাই থাকে, তবে তাদের মুক্তি না পাওয়া পর্যন্ত আমাদের আশেপাশেই থেকে যায়। তারানাথের কথা শুনে কিশোরী অবাক হয়ে বলল, মানে ঠিক বুঝলাম না। আমি জানি শরীরের মৃত্যু মানেই তো জীবনের সব কিছুর শেষ। শরীরে প্রাণ থেমে যাওয়ার পর আত্মারা আবার আমাদের মাঝে থাকবে কি করে? না মানে প্রাণের অস্তিত্ব শেষ মানেই তো সব শেষ, তাই না? না হে না, সব কিছু এত সহজে হয় না। আমাদের চোখে যা কিছু দেখছি বুঝছি, তার বাইরেও একটা দুনিয়া আছে, মৃত অতৃপ্ত আত্মাদের দুনিয়া, যার অস্তিত্ব আমরা সহজে অনুভব করতে না পারলেও কখনো কখনো আমাদের ষষ্ঠেন্দ্রিয় তার জানান দিয়ে যায়। অবশ্য আমি তন্ত্র সাধনা করার সময়
সব সাধনা করতে গিয়ে তার প্রমাণ পেয়েছি। তাছাড়া নবীনপুরে সেই অলৌকিক ঘটনা ভাবলে এখনো ভয় কাঁটা দেয়। একজন মা তার সন্তানকে রক্ষা করার জন্য কি কি যে করতে পারেন তার ধারণা তোমাদের নেই। এমনকি মৃত্যুর পরেও সন্তানকে সমস্ত বিপদ থেকে রক্ষা করতে ওনারা সব করতে পারেন। মৃত্যুর পরে যেখানে দেহের কোনো অস্তিত্ব থাকে না, সেখানে একজন মৃত ব্যক্তি কিভাবে নিজের সন্তানকে রক্ষা করতে পারে? আদেও কি সেটা সম্ভব? বললাম না, তোমার আমার মতো সাধারণ মানুষদের সাধারণ দৃষ্টির বাইরেও অনেক কিছু ঘটে চলে আমাদের অজান্তে, আর এসবের ব্যাখ্যা খাতায় কলমে বোঝানো যায় না। তার কথা শুনে কিশোরী বলল, আমাদের খাতা কলমের দরকার নেই, আমরা আপনার থেকে গল্প শুনেই খুশি। নিন, শুরু করুন। দেখি নবীনপুরের ঘটনাখানা কি। যতদূর বুঝলাম ওই নবীনপুরেই আপনি এই ঘটনার সাক্ষী হয়েছেন। কি ঠিক বললাম তো? তারানাথ কিশোরীর কথায় মাথা নেড়ে সম্মতি জানালেন। তারপর বললেন, ভুল আর কি বলবে তুমি? তোমরা এখনের ছোকরা মানুষ, অল্প কথাতেই নাকি সব কিছু বুঝে যাও। তাহলে এখনো নিশ্চয়ই বুঝতে পারছো এই মুহূর্তে আমার কিসের প্রয়োজন। তারানাথের কথায় আমি কিশোরীর দিকে তাকিয়ে ভ্রু কুঁচকে ইশারা করতেই ও পকেট থেকে পাসিং শোয়ের প্যাকেট বের করে ওনার হাতে দিল। তারপর বলল, হ্যাঁ হ্যাঁ, আপনার প্রয়োজন সম্পর্কে আমরা একদম অবগত। আর সাথে এটাও জানি সুখটা না দিলে আপনার গল্প আসে না। তবে এখন ধরাবেন কি করে? আপনার দেশলাই দেখছি একদম ভিজে গেছে। জল পড়েছিল নাকি ওটাতে? আর বলো না, দুপুরে জলের গ্লাসটা নিতে গিয়ে অসাবধানতাবশত দেশলাইয়ের ওপর এই জলটা পড়েছে। তবে অসুবিধা নেই, এই দিয়েই কাজ হয়ে যাবে। এই বলে হালকা ভিজে যাওয়া দেশলাইটা হাতে তুলে নিয়ে দেশলাই বাক্স খুলে একটা কাঠি বের করে বারুদের গায়ে কয়েকবার খসখস করে ঘষা দিতেই আগুনের ছোট্ট ফুলকি একটা জ্বলে উঠল। তারানাথ ঠোঁটের ফাঁকে রাখা সিগারেটটা জ্বালিয়ে একটা লম্বা টান দিয়ে চোখ বুঝলেন। কিশোরী তক্তপোষে রাখা হালকা ভিজে যাওয়া দেশলাই নিয়ে নিজেও একটা কাঠি বের করে ঘষা দিতে খসখস শব্দ হওয়া ছাড়া কোনো ফুলকি জ্বালিয়ে আগুন জ্বলল না। এরপর আরও দুবার সে চেষ্টা করলো এবং ব্যর্থ হল। তখন সে ভ্রু কুঁচকে তারানাথের দিকে তাকালো। তারানাথ হেসে বললেন, শুরু করি তাহলে? হ্যাঁ, শুরু করবেন, কিন্তু দেশলাই কাঠিগুলো যে একবারে ভিজে, আপনি জ্বালালেন কি করে? এসব অতি সাধারণ বিষয়। আমি চাইলে তোমাদের এরকম আরো অনেক ভেলকি দেখাতে পারি, কিন্তু থাক, সেসব করে আমার বিশেষ লাভ নেই। তোমাদের কাছে আমার বলা সব ঘটনাগুলো নেহাতি অবসরে মজা পাওয়ার খোরাক। তোমাদের বিশ্বাস অর্জন করার জন্য তো আমি আর আমার শক্তির অপচয় ঘটাতে পারি না। কিশোরী তখনও নিজের হাতে থাকা দেশলাই বাক্সটা নিয়ে একের পর এক কাঠি দিয়ে আগুন জ্বালানোর ব্যর্থ চেষ্টা করে যাচ্ছে। তারানাথের কথা শুনে সে আবার একটা অন্য কাঠি বের করতে করতে বলল, আপনাকে অবিশ্বাস করি সেটা মোটেও ঠিক কথা নয় ঠাকুরমশাই। তবে আপনি মাঝে মাঝে এমন এক একটা অতিপ্রাকৃত কথা বলেন, সেটা একেবারেই অবিশ্বাস্য। আর আমরা সেটা বিশ্বাস করব। এইবার কিশোরীর কথায় তারানাথ চটে গেলেন। বললেন, আমার কথা যখন তোমাদের কাছে এতই অতিপ্রাকৃত বলে মনে হয়, তখন রবিবারের ছুটি নষ্ট করে আমার কাছে আসো কেন বাপু? তোমরা বিজ্ঞান মনস্ক মানুষ, তোমাদের চায়ের আড্ডায়, গোলটেবিল বৈঠকে তো এমন অনেক বিজ্ঞান নিয়ে চর্চা হয়, সেখানেই যেতে পারো। আমিও তাহলে শীতের দুপুরে একটু বেশিক্ষণ ধরে কম্বলের ভেতরে আরাম করে ভাত ঘুম দিতে পারি। ভুল হয়ে গেছে ঠাকুর। আমি এই যে মুখ বন্ধ করলাম, আর খুলব না, আর কোনো কথা বলবোও না। কিন্তু আপনি আমাদের গল্প শোনাবেন না এটা বলবেন না। আমাদের এই ছোট্ট আর্জিটুকু আপনি রাখবেন না, বলুন? কিশোরীর কথায় তারানাথ গলা ঝেড়ে সিগারেটে টান দিয়ে বলতে শুরু করলেন। সেবার বাবার এক বন্ধু বড় দায়ে পড়ে বাবার কাছ থেকে কিছু টাকা ধার হিসেবে চেয়ে চিঠি লিখে পাঠিয়েছিলেন। বাবা চিঠি পেয়ে সঙ্গে সঙ্গে নিজের বন্ধুকে সাহায্যের জন্য টাকার বন্দোবস্ত করে দিলেও সেগুলো কার হাত দিয়ে পাঠাবেন ভেবে পেলেন না। আসলে অতগুলো টাকা তো আর যার তার হাত দিয়ে পাঠানো যায় না। এদিকে বাবাও বাড়ি ছেড়ে যেতে পারবেন না।
শেষ পর্যন্ত বাবা আমাকেই ভরসা করে সেই দায়িত্ব দিলেন। আমিও বাবার আদেশ অমান্য না করে বেরিয়ে পড়লাম ওনার দেশের বাড়ি আনন্দপুরের উদ্দেশ্যে। আসলে কাজের থেকে বড় কথা নতুন জায়গায় যাওয়া, নতুন মানুষের সাথে পরিচিত হওয়া, এই ব্যাপারগুলো আমার কাছে বেশ আনন্দের। তো যে সময়ের কথা বলছি, সে সময় অবশ্য কিছুদিন ধরে আমার ভবঘুরে মনটা শান্ত হয়ে ঘরকুনো হয়েছে। বাড়িতে বাবা মায়ের শান্ত ছেলে হয়ে রয়েছি তখন। বাড়ির সকলে তো এও ভেবে নিয়েছিল যে যখন একবার বাড়ি ফিরেছে তাকে আর কোনো মতেই আবার ভবঘুরে হতে দেওয়া যাবে না। যাই হোক, সকাল গড়িয়ে প্রায় দুপুরের দিকে ওনাদের বাড়ি আনন্দপুরে পৌঁছে ওনার হাতে টাকা তুলে দিয়ে কাকিমার অনুরোধে দুমুঠো ভাত খেয়ে যখন বাড়ি ফেরার উদ্দেশ্যে রওনা দিলাম, তখন সূর্য পশ্চিম দিকে হেলে পড়েছে। কাকা যদিও বারবার আজকের রাতটা ওখানেই কাটাতে বলছিলেন, কিন্তু বিপদের মধ্যে আবার ওনাদের কাজ বাড়াবো না বলে বেরিয়ে পড়লাম। আনন্দপুর গ্রাম থেকে ফেরার সরাসরি কোনো যানবাহন নেই, তার জন্য আগে মাইল চারেক হেঁটে নবীনপুর গ্রামে আসতে হয়। যদিও যাওয়ার সময় ভাগ্যবশত একটা গরুর গাড়ি পেয়েছিলাম, কিন্তু ফেরার সময় তার আশা করা একেবারে বৃথা। গুটি গুটি পায়ে চারপাশের পরিবেশ দেখতে দেখতে নবীনপুর গ্রামের ত্রিসীমানায় যখন পৌঁছলাম, তখন সন্ধে নামবে। এমন সময় ফেরার জন্য কোনো গরুর গাড়ি পাবো বলে মনে হলো না। আসলে তখনকার দিনে সন্ধে নামলেই গ্রামের লোকেরা কাজ ছেড়ে নিজের নিজের বাড়ি ফিরে দাওয়ায় বসে কিংবা চণ্ডী মণ্ডপে বসে গল্পের আসর জমাত। সন্ধ্যের দিকে কেউ খুব একটা গ্রামের বাইরে যেত না। আমারও অবশ্য বাড়ি ফেরার খুব বেশি তাড়া নেই। ধীরে সুস্থে গ্রামখানা ঘুরে বাড়ি ফিরলে খুব বেশি অসুবিধে হবে না। শুধু রাতটুকু থাকার জন্য কেবল একটা আশ্রয় পেলেই হবে। কাকিমাও রাস্তায় খাওয়ার জন্য মুড়ি বাতাসা বেঁধে দিয়েছিলেন, তাই পেট ভরানোর চিন্তাও ছিল না। গ্রামের ত্রিসীমানায় দাঁড়িয়ে দাঁড়িয়ে এসব ভাবছি, এমন সময় একজন ধুতি ফতুয়া পরা বছর 40-এর ভদ্রলোক সামনের রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় আমাকে দেখে দাঁড়িয়ে দূর থেকে কিছুক্ষণ আমায় পর্যবেক্ষণ করে আমার দিকে এগিয়ে এসে বললেন, আপনি তারানাথ না? এই এমন অচেনা এক গ্রামে এসে অচেনা একজনের মুখে নিজের নাম শুনে খানিক অবাকই হলাম। বিস্মিত গলায় বললাম, হ্যাঁ আমি তারানাথ, কিন্তু মাফ করবেন, আপনাকে তো ঠিক চিনলাম না। আমি জয়দেব ঘোষ। আপনার সাথে বছর 2 আগে দেখা হয়েছিল গঙ্গা মেলায়। আমার ছেলের প্রচণ্ড জ্বরে যখন প্রায় মরমর অবস্থা, আপনি তো তখন ওকে তাবিজ দিয়ে সুস্থ করেছিলেন, মনে পড়ছে আপনার? জয়দেব বাবুর কথা শুনে মস্তিষ্কে খানিক চাপ দিতে মনে পড়ল বছর 2 আগে গঙ্গাসাগর মেলায় আমি আমার এক গুরুর সাথে সেখানে উপস্থিত ছিলাম। ওখানেই জয়দেব বাবু আর ওনার স্ত্রী ব্যস্ত হয়ে মহাদেবের মন্দিরে ঠাকুরের কাছে বছর 10-এর একটা ছেলেকে নিয়ে কান্নাকাটি করছিলেন। অত ভিড়ের মাঝে এমন একটা দৃশ্য সকলের মধ্যে কৌতূহলের সৃষ্টি করছিল। কেউ কেউ কৌতূহল মেটাতে একবার করে উঁকি দিলেও পরক্ষণেই নিজের নিজের কাজে ব্যস্ত হয়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছে। আমি ব্যাপারটা কিছুক্ষণ দূর থেকে লক্ষ্য করে ওনাদের কাছে গিয়ে বললাম, কোনো সমস্যা হয়েছে নাকি আপনাদের? না মানে তখন থেকে দেখছি আপনারা এখানে বসে কেঁদে চলেছেন, আর তাছাড়া বাচ্চাটাও দেখছি অচৈতন্য হয়ে পড়ে রয়েছে। তারপর ছেলেটার শরীর লক্ষ্য করে বললাম, এ কি সর্বনাশ, ছেলের শরীর যে একেবারে নীল হয়ে যাচ্ছে, কি কি হয়েছে কি ওর? আমার কথায় মহিলাটি মুখে আঁচল চেপে আবারও কেঁদে উঠলেন। ভদ্রলোক ভেজা গলায় বললেন, ঠাকুর, আমার ছেলেটার গত 2 দিন ধরে জ্বর। বদ্যি ডাক্তার সবাইকে দেখিয়েছি, কিন্তু কেউ কিচ্ছু করতে পারছে না। নানা রকমের ওষুধপত্র সব খাইয়েছি, কিন্তু কিছুতেই কিছু হয়নি। গা থেকে জ্বর কিছুতেই ছাড়ছে না। ওনারা তো সবাই বলেই দিয়েছেন আমাদের খোকার আর বেশি আয়ু নেই। তাই তো আজ বাবার টানে ছুটে এসেছি।
যাতে করে আমার 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 ছেলেটা প্রাণে বেঁচে যায়। জানি না শেষ পর্যন্ত কি হবে, তবে আমাদের খোকা হারিয়ে গেলে আমরা কি নিয়ে বাঁচবো? আমরাও যে বেঁচে থেকেই এক প্রকার মরেই যাব ভেতরে ভেতরে। কথাগুলো বলেই উনি কান্নায় ভেঙে পড়লেন। আমি ছেলেটির দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে আমার হাতে ধরা ঘটি থেকে একটু জল নিই। তারপর আমার সামনে থাকা শিব ঠাকুরকে দেওয়া কয়েকটা ফুল নিয়ে মনে মনে মধুসুন্দরী দেবী আর মহাদেবকে স্মরণ করে সেই জল আর ফুল ছেলেটির মাথায় দিতে বেশ কিছুক্ষণ পর ছেলেটার শরীর হালকাভাবে নড়ে চড়ে উঠল। লক্ষ্য করলাম ছেলেটির শরীরে নীল বর্ণ ধীরে ধীরে কমে আসছে, চোখের পলকগুলো সামান্য কেঁপে উঠছে। আমি সেদিকে তাকিয়ে বললাম, ওকে ধীরে ধীরে উঠে বসান বসান। মহিলাটি ছেলেটিকে নিজের বুকে জড়িয়ে ধরে সারা মুখে চুমু এঁকে দেন। ভদ্রলোকটি হাসি মুখে ছেলেকে তুলে নিয়ে আমার দিকে তাকিয়ে বললেন, আমি তো ভেবেছিলাম আমার ছেলেটাকে আর ফিরে পাবো না, কিন্তু কিন্তু ভগবানের কৃপায় আর আপনার সাহায্যে আমার ছেলেটা সুস্থ হয়ে উঠেছে। আমাদের সাহায্য করার জন্য ভগবান হয়তো আজ আপনাকে আমাদের কাছে পাঠিয়েছে, কিন্তু সত্যি কথা বলতে আজ থেকে আপনি আমাদের কাছে ভগবান। কথাগুলো মনের মধ্যে আওড়াতে আওড়াতে বুঝলাম সেই ভদ্রলোকই জয়দেব বাবু। সেদিন ওনার সাথে ছিলেন ওনার স্ত্রী প্রতিমা দেবী আর ওনার পুত্র জয়ন্ত। 2 বছর আগে কয়েক মুহূর্তের জন্য ওনাদের সাথে দেখা হয়েছিল। হাজারো কাজের চাপে সেসব মনে থাকার কথাও নয়। অবশ্য এই ঘটনা আমার গুরু জানার পর আমায় বলেছিলেন ওনাদের সাথে আমার নাকি আবারও দেখা হবে। ওনার কথা সত্যি করে দেখা হলো বটে, তবে ওনাকে চিনতে না পারার কারণে ওনার থেকে মাপ চেয়ে নিলাম। উনি আমার ক্ষমা চাওয়ায় লজ্জা পেয়ে রেড়ে করে উঠে বললেন, এসব ক্ষমা চেয়ে লজ্জা দেবেন না, আপনি তো স্বয়ং আমাদের কাছে ভগবান। আপনার জন্যই আমাদের ছেলে জীবিত। আপনাকে শতবার ধন্যবাদ জানালেও সেটা অনেক কম হবে। এবার কিন্তু আপনি আমায় লজ্জায় ফেলছেন। আমি কিছুই করিনি, যা করেছেন স্বয়ং ঈশ্বর করেছেন। ওনার ইচ্ছে ছাড়া এই পৃথিবীতে একটা গাছের পাতা অবধি নড়ে না, সেখানে আমি তো। ছাড়ুন এসব। তা আপনার ছেলে আর স্ত্রী এখন ভালো আছে তো? আমার কথায় ওনার মুখটা পরন্ত ম্রিয়মান আলোয় কেমন থমথমে মনে হলো। উনি ধীর গলায় বললেন, খোকা ভালোই আছে, কিন্তু প্রতিমা নেই। আমি কিছুক্ষণ চুপ করে বিষয়টা বোধগম্য করার চেষ্টা করলাম। উনি বললেন, তা আপনি এখানে কি করছেন? পথ ভুলেছেন নাকি? বুঝলাম উনি এই বিষয়ে আর কথা বাড়াতে চাইছেন না, তাই আমিও আর কিছু না বলে দুদিকে মাথা নেড়ে বললাম, না না, পথ হারাইনি, বরং একটা গরুর গাড়ি খুঁজছি। আমাকে একটু স্টেশন অবধি যদি পৌঁছে দেওয়া যায়। এরপর ওনাকে সব কথা জানাতে উনি চিন্তিত মুখে বললেন, ও বাবা, এ তো বেশ সমস্যার ব্যাপার, এবং এই মুহূর্তে এখান থেকে তো কোনো কিছু পাবেন বলে মনে হয় না। আমিও এরকমই কিছুটা সন্দেহ করেছিলাম। যাক, অসুবিধে নেই, সাথে খাবার আছে। এখন কোনো একটা মন্দির পেয়ে গেলেই হবে, সেখানেই রাতটা কাটিয়ে দেওয়া যাবে। কিছু মনে করবেন না, মন্দিরে থাকতে যাবেন কেন আপনি? যদি খুব অসুবিধে না হয় আমার বাড়িতেই না হয় 2 দিন কাটালেন। প্রতিমা তো খুব করে চেয়েছিল আপনার সেবা করতে, কিন্তু তার ভাগ্যে সেটা বোধহয় লেখা ছিল নি। কিন্তু ও তো ওপর থেকে সবটাই দেখছে, তাই আপনি যদি আমাদের বাড়িতে আপনার পায়ের ধুলো দিয়ে আমাদের আতিথেয়তা গ্রহণ করেন, তাহলে সত্যি আমরা সকলে খুব খুশি হব। আমি আর জয়দেবের কথায় না করলাম না। সত্যি বলতে রাতে থাকার জন্য আমার একটা আশ্রয়ের দরকার ছিল, আর জয়দেব বাবু এরকম করে বলছিলেন যে ওনাকে না করার সাধ্য আমার ছিল না। ওনার কথায় আমি সম্মতি জানাতে উনি খুশি মনে আমায় নিয়ে বাড়ির পথ ধরলেন। এতখানি বলে তারানাথ থামলেন।
ওনার হাতে থাকা সিগারেটের অবশিষ্ট অংশটা জানলায় রাখা শুকিয়ে যাওয়া নারকেল মালায় গুঁজে দিয়ে আরও একটা সিগারেট ধরাতে যাবেন এমন সময় কিশোরী বলল, আচ্ছা, একটা কথা বলুন তো, মানুষের জ্বর হলে মানুষ ডাক্তারখানা যায়, তাহলে ওনারা ছেলেকে নিয়ে মন্দিরে কেন গিয়েছিল? মন্দিরে গেলেই তো আর এমনি এমনি জ্বর ঠিক হয়ে যায় না, তার জন্য ওষুধ, ঠিকঠাক ডাক্তারের পরামর্শ চাই। সত্যি মানুষজনকে কি আর বলি। সব রোগ ডাক্তারের চিকিৎসায় ঠিক হয় না, তাই সেই রোগ নিরাময়ের জন্য অন্য পন্থা অবলম্বন করতে হয়। তারানাথের কথা শুনে এবার আমি বললাম, কিন্তু সামান্য জ্বরের চিকিৎসা করতে কি আবার অন্য পন্থা অবলম্বন করতে হয়? ওর তো ডাক্তার বদ্যি দেখিয়েই ঠিক হয়ে যায়। আমাদেরও তো কতবার জ্বর সর্দি হয়, বিশেষ করে এই শীত পড়লেই তো দুদিন ছাড়া ছাড়াই জ্বর সর্দি কাশি নিয়ে একেবারে নাজেহাল অবস্থা। তাহলে এর এমন কি জ্বর হয়েছিল যে বুদ্ধি ডাক্তার পর্যন্ত ঠিক করতে পারেনি? তারানাথ আমার কথা শুনে গম্ভীর গলায় বললেন, জয়ন্ত সেই সময় কোনো সাধারণ জ্বর হয়নি। অন্য কেউ ওর শরীরটাকে বশ করে ধীরে ধীরে মৃত্যুর দিকে টেনে নিয়ে যাচ্ছিল। আর যে ব্যক্তি কাজটা করছিল সে যে কোনো বড় মাপের তন্ত্র সাধক, সে কথা বুঝতে আমার দেরি হয়নি। আসলে সকলের সামনে তিনি এমনভাবেই ছেলেটিকে মৃত্যুর দিকে নিয়ে যেতে চাইছিলেন যাতে সকলের মনে হয় এটা সাধারণ মৃত্যু। কি এরকম আবার হয় নাকি? হয় হয়, সব হয়। নইলে তোমরাই বলো, সাধারণ জ্বরে কারো শরীর নীলবর্ণ ধারণ করতে দেখেছো কখনো? যাই হোক, তখনের মতো তো তাকে বাঁচিয়ে তুলেছিলাম। আর যাতে তার উপর কোনো বড় বিপদ না আসে তার জন্য তাবিজ বেঁধে দিয়েছিলাম। জানতাম যতদিন ওই তাবিজ ওর হাতে থাকবে ততদিন কোনো অমঙ্গল ওকে ছুঁতেও পারবে না। যাই হোক, সেদিন গুরু যখন বলেছিলেন আবার ওনাদের সাথে আমার দেখা হবে, তখন আমি ভেবেছিলাম নিতান্তই সাধারণ কথা, কারণ এই গোল পৃথিবীতে কখন কার সাথে কিভাবে দেখা হয়ে যায় তার ঠিক থাকে না। কিন্তু সেদিন ওই পড়ন্ত বিকেলে গ্রামের ধারে যে ওনার সাথে অমনভাবে দেখা হয়ে যাবে বুঝতে পারিনি। তবে যা হয় সবই ভগবানের ইচ্ছাতেই হয়, আর আমাদের মঙ্গলের জন্যই হয়। গ্রামের মেঠো পথ ধরে হেঁটে যাচ্ছি। দিগন্তে সন্ধে নেমেছে, সেই সাথে গ্রামের প্রতিটা বাড়ি থেকে ভেসে আসছে শঙ্খধ্বনি। চওড়া রাস্তা, পাশে সারি সারি গাছ, মাথার ওপর খোলা আকাশ, আর তাতে হাজার হাজার নক্ষত্রের ভিড়। কিছুক্ষণ হাঁটার পর জয়দেববাবু একটা ইট সিমেন্ট নিয়ে ছাদ করা একটা বাড়ির সামনে এসে দাঁড়ালেন। বুঝলাম এটাই ওনার বাড়ি। ওনার বাড়ির চারপাশে ছড়িয়ে ছিটিয়ে আরও দু চারটে বাড়ি রয়েছে, তবে ওনার বাড়িটা বাইরে থেকে দেখে বুঝলাম নানা রকমের গাছ দিয়ে ঘেরা। কি গাছ যে ওখানে ছিল সেটা বলা মুশকিল। ফুল গাছ থেকে শুরু করে আম, কাঁঠাল, নারকেল, দেবদারু, আরও কত কি যে ছিল ভগবান জানেন। জয়দেববাবুর বাড়িটা বাঁশের বেড়া দিয়ে উঁচু করে ঘেরা, সেই সাথে একটা ছোট্ট বাঁশের গেট লাগানো। উনি গেটটা খুলে নিজে প্রবেশ করে আমাকেও ভেতরে যাওয়ার অনুরোধ করলেন। কিন্তু বাড়িতে পা রাখার সঙ্গে সঙ্গে মনে হলো আমার শরীরের মধ্যে কেউ যেন একসাথে অনেকগুলো হুল ফুটিয়ে দিল। সেই সাথে ভেসে আসতে লাগলো একটা আষ্টে গন্ধ। তোমরা তো জানোই মধুসুন্দরী দেবী আমাকে কিছু ক্ষমতা দিয়েছিলেন, তার জোরেই আমি পারিপার্শ্বিক অবস্থার শুভ অশুভ পরিস্থিতি আঁচ করতে পারি। তবে ওখানে দাঁড়িয়ে আমি দুটো ভিন্ন শক্তির উপস্থিতি অনুভব করতে পারছিলাম। এক অশরীরীর উপস্থিতি, আর এক কোনো ভয়ঙ্কর অশুভ শক্তির অধিকারীর উপস্থিতি। আমাকে গেটের সামনে স্তম্ভের মতো দাঁড়িয়ে পড়তে দেখে জয়দেববাবু জিজ্ঞেস করলেন, কি হলো ঠাকুর, দাঁড়িয়ে পড়লেন যে? ভেতরে চলুন, নাকি আমার এই ছোট্ট কুটিরে আপনার থাকতে অসুবিধে হবে? ওনার কথায় আমি লজ্জা পেয়ে দ্রুত মাথা নাড়িয়ে বললাম, না না, এসব কি কথা বলছেন আপনি? আমি এমনি ভবঘুরে মানুষ, রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াই। যেখানেই একটু স্থান পাই সেই স্থানই আমার কাছে রাজপ্রাসাদের সমান। আপনি এসব বলে দয়া করে আমায় লজ্জা দেবেন না।
আপনি যে রাতটা আমায় বিশ্বাস করে নিজের বাড়িতে স্থান দিয়েছেন, এটাই আমার কাছে অনেক বড় ব্যাপার। আপনি যে আমার ছেলেকে নতুন করে প্রাণদান করেছেন, তার জন্য আমি আপনার কাছে চিরকৃতজ্ঞ থাকব। আপনাকে যতই ধন্যবাদ দিই না কেন সেটাই কম হবে। আপনাকে কি বলে যে... জয়দেব বাবুর কথা শেষ হতে না হতেই বাড়ির ভেতর থেকে লণ্ঠন হাতে একজন সাদা কাপড় পরিহিতা মহিলা বাড়ির দাওয়ায় বেরিয়ে আমাদের দিকে তাকিয়ে গলা ছেড়ে বলল, দাদা এলে নাকি? তাই ভর সন্ধেবেলা উঠোনে দাঁড়িয়ে কার সাথে কথা বলছো? বলি তাকে নিয়ে ভেতরে এসে কথা বলো না। তাকে নিয়ে এসে বাড়ির ভেতরে কথা বলো না। ওনার কথায় জয়দেব বাবু অপরাধী দৃষ্টিতে তাকিয়ে চুকচুক শব্দ করে বললেন, দেখেছেন আমার কাণ্ড কারখানা? সত্যি আপনাকে বাইরে দাঁড় করিয়ে রেখে কথা বলে যাচ্ছি। এই জন্যই প্রতিমা বলতো আমার কোনো বুদ্ধি শুদ্ধি নেই। ঠিকই বলতো। তারপর গলা ছেড়ে চিৎকার করে বললেন, হ্যাঁ রে বোন, যাচ্ছি। চলুন চলুন, ভিতরে চলুন ঠাকুর। জয়দেব বাবুর পেছন পেছন বাড়ির দিকে এগিয়ে যেতে সামনে থাকা মহিলাটির মুখ লণ্ঠনের আলোয় স্পষ্ট হল। তবে এই অন্ধকারে মহিলাটির বয়স ঠাহর করতে পারলাম না। তবে চোখের চারপাশে যে চিন্তায় চিন্তায় কালো আস্তরণের প্রলেপ পড়েছে সেটা বুঝতে অসুবিধে হয়নি। জয়দেব বাবু হাতে লণ্ঠন নিয়ে দাঁড়িয়ে থাকা মহিলাটিকে বললেন, এই দেখ বোন, কাকে সঙ্গে করে নিয়ে এসেছি। ইনি সেই তারানাথ যিনি জয়ন্তকে নতুন করে প্রাণদান করেছিলেন। আর ঠাকুর, এ হলো আমার বোন সুমি। ও আমার কাছেই থাকে। প্রতিমা চলে যাওয়ার পর থেকেই আমার ঘর সংসারও এক হাতেই সামলাচ্ছে। সেই সাথে আমার ছেলেটাকেও সামলাচ্ছে। সুমি দেবী লণ্ঠনটা মাটিতে রেখে আমার দিকে এগিয়ে এসে দুপা ছুঁয়ে প্রণাম করে বললেন, আপনার কথা দাদা বৌদির মুখে অনেক শুনেছি। আপনাকে কি বলে যে ধন্যবাদ দেব তা আমি জানি না। জয়ন্তকে যে আপনি প্রাণে বাঁচিয়েছেন তার জন্য অনেক কৃতজ্ঞ আমি আপনার কাছে। আর আজ যখন আমাদের বাড়িতে আপনি এসেছেন, আপনার সেবায় কোনো খামতি রাখতে চাই না। এই বলে আমায় কোনো কথা বলার সুযোগ না দিয়ে ছুটে গিয়ে একটা জগ ভর্তি জল আর গামছা দিয়ে বলল, দাদা, তুমি ওনাকে সঙ্গে করে নিয়ে যাও, আমি এক্ষুনি চামড়ির ব্যবস্থা করছি। সুমি দেবীর কথায় জয়দেব বাবু জগ হাতে নিয়ে আমায় সাথে করে বাড়ির সামনের দিকে নিয়ে গেলেন। হাত পা ধুয়ে এসে দেখি দাওয়ায় দুটো চটের আসন পাতা। আমরা ওখানে গিয়ে বসতেই সুমি দুটো ছোট গামলা ভর্তি তেল মাখা মুড়ি আর ধোঁয়া ওঠা গরম চায়ের পেয়ালা রেখে গেলেন। জয়দেব বাবু আমার হাতে একটা পেয়ালা তুলে দিয়ে নিজেও একটা নিলেন। গরম চায়ে চুমুক দিয়ে একটা তৃপ্তির নিঃশ্বাস ফেলে জয়দেব বাবু আমাদের থেকে কিছুটা দূরে বসে থাকা সুমির দিকে তাকিয়ে বললেন, হ্যাঁ রে সুমি, জয়ন্ত কি ঘুমিয়ে পড়েছে? কোনো সারা শব্দ পাচ্ছি না যে। জয়দেব বাবুর কথা শোনা মাত্র সুমি দেবীর মুখ জুড়ে কেমন একটা আধার নেমে এলো। উনি শান্ত গলায় বললেন, হ্যাঁ, এখন ঘুমিয়ে পড়েছে। তবে আজ সকাল থেকে বড্ড কান্নাকাটি করছিল মায়ের কাছে যাবে বলে। আর বলছিল আমরাই নাকি ওর মাকে, মানে বৌদিকে, ওর থেকে দূরে পাঠিয়ে দিয়েছি। ও নাকি নিজেও বাড়ি থেকে দূরে চলে যাবে। কেউ একজন নাকি আছে যে ওকে ওর মায়ের কাছে পৌঁছে দেবে। আমি অনেক কষ্ট ওকে সামলে রেখেছি সারাটা দিন। এমনকি সকাল থেকে মুখে কোনো খাবারও তোলেনি। এরকম যদি দিনের পর দিন চলতে থাকে তাহলে ছেলেটা অসুস্থ হয়ে পড়বে। যে তুমি কিছু একটা করো দাদা, ছেলেটাকে বোঝাও। সমস্ত কথা শুনে জয়দেব বাবু নিজেও দীর্ঘশ্বাস ফেললেন। তারপর বললেন, আমি তো কত চেষ্টা করছি, কিন্তু ও তো কিছুতেই বুঝতে চাইছে না। আর কে যে ওকে এই সমস্ত বোঝাচ্ছে সেটাও আমি বুঝতে পারছি না। কিন্তু এখন তো ছেলেটা কিছু খায়নিও বলছিস, তাহলে আমি কি ওকে ঘুম থেকে তুলে দুটো খাইয়ে দেব? না খেয়ে থাকতে থাকতে তো ছেলেটার পেটে পেটটি পড়ে শরীর খারাপ হয়ে যাবে।
না দাদা, ওকে আর এই সময় ঘুম থেকে তুলো না, আবার না জানি কান্নাকাটি শুরু করে দেয়। আমি ওকে ঘুমানোর আগে একটু দুধ মুড়ি খাইয়ে দিয়েছি, তুমি চিন্তা করো না দাদা। বেশ। তারপর দুজনেই হঠাৎ চুপ হয়ে গেলেন। বাড়ির মধ্যে কেমন একটা নিস্তব্ধতা বিরাজ করতে লাগলো। ওনাদের কথা শুনে মনের মধ্যে নানা প্রশ্ন ঘোরাফেরা করলেও কিছু জিজ্ঞাসা করব কি করব না ভাবছি, এমন সময় সামনের কোনো একটা গাছের ডাল থেকে কিছু একটা হুড়মুড়িয়ে পড়ার শব্দে তিনজনেই চমকে উঠলাম। সুমি দেবী দ্রুত উঠে ঘরের ভেতর ছুটলেন, বললেন, দাদা তুমি ওনাকে নিয়ে ভেতরে এসো, আর বাইরে থেকো না, আমি খোকার কাছে আছি। হঠাৎ করেই বাইরের শান্ত পরিবেশটা কেমন অশান্ত হয়ে উঠতে লাগলো। থেকে থেকে একটা ঘূর্ণিঝড় কুণ্ডলি পাকিয়ে ধীরে ধীরে ওপরে উঠতে লাগলো। আমি সেদিকে তাকিয়ে রইলাম। মনের মধ্যে তখনের সেই অদ্ভুত অনুভূতিটা জেগে উঠল। আমি জয়দেববাবুকে বাড়ির ভেতর যেতে বলে নিজে দেহের বন্ধনী করে দাওয়া থেকে উঠোনে নেমে দাঁড়ালাম। একেই অন্ধকার, তারপর লণ্ঠনটাও হাওয়ার দাপটে নিভে গেছে। বাতাসে ধুলোর কণায় চেয়ে থাকা দায়। আমি অতি কষ্টে চোখ খুলতে দেখলাম ঘূর্ণিঝড়টা বাড়ির দিকে এগিয়ে আসছে, কিন্তু আশ্চর্যভাবে সেটা বারে বারে কোনো একটা স্বচ্ছ দেওয়ালে বাধা পেয়ে পেছনের দিকে সরে যাচ্ছে। আবারও দুই শক্তির উপস্থিতি অনুভব করলাম। আমি আর এক মুহূর্ত দেরি না করে মনে মনে মন্ত্র জপ করতে লাগলাম আর মধুসুন্দরী দেবীকে স্মরণ করতে লাগলাম। ঠিক এর কিছু মুহূর্ত পরেই সমস্তটা শান্ত হয়ে গিয়ে আগের মতো হয়ে গেল। বাতাসের গুমোট ভাবটাও কেটে গিয়ে একটা স্নিগ্ধ বাতাস ছড়িয়ে গেল চারপাশে। আমি কিছুক্ষণ বাইরে দাঁড়িয়ে থেকে বাড়ির ভেতরে প্রবেশ করতেই জয়দেব বাবু এগিয়ে এসে বললেন, আপনি আপনি ঠিক আছেন তো? আপনি আগে ঘরের ভিতর আসুন, তারপর বলছি। জয়দেব বাবুর কথা মতো ঘরে প্রবেশ করতে দেখলাম বিছানায় জয়দেব বাবুর ছেলে জয়ন্ত গুটি সুটি মেরে শুয়ে রয়েছে, আর সুমি দেবী তার মাথার কাছে বসে রয়েছেন। সুমি দেবী নিজে সরে গিয়ে জয়ন্তকে একটু সরিয়ে নিয়ে আমাদের বসার জায়গা করে দিয়ে বললেন, আপনি ঠিক আছেন তো? খামোখাই রাতে কেন যে বাইরে যেতে গেলেন? আর দাদা, তুমি ওনাকে আটকালে না কেন বলো তো? যদি ভালো মন্দ কিছু একটা হয়ে যেত তখন? না না দাদা, তোমার ওনাকে আটকানো দরকার ছিল। আপনি আপনি অত উদ্বিগ্ন হবেন না, আমি ঠিক আছি। আর জয়দেববাবু আমাকে যেতে নিষেধ করেছিলেন, কিন্তু আমি ওনার কথা শুনিনি। কিন্তু আপনারা একটা কথা বলুন তো, এরকম ঘটনা কি আগেও ঘটেছে নাকি আজই প্রথম? সুমি দেবী আর জয়দেব বাবু একে অপরের মুখের দিকে চেয়ে কিছুক্ষণ একটা ইশারা করলেন। তারপর জয়দেব বাবু বললেন, এই রকম ঘটনা প্রায় 1 বছর ধরে ঘটে চলেছে। আসলে প্রতিমার মৃত্যুর পর থেকেই বাড়িতে রোজ দিন কিছু না কিছু ঘটনা ঘটে চলেছে। আমি তো নিজেও কতবার মরতে মরতে বেঁচেছি। কখনো গ্রামের রাস্তায় বাড়ি ফেরার সময় হঠাৎ কোথাও কিছু নেই, গাছের ডাল ভেঙে পড়ে যাওয়া। কখনো পুকুরে স্নান করতে গেলে মনে হতো জলের নিচে থেকে কেউ পা ধরে টানছে। কখনো দিব্যি সুস্থ কুকুর পাগলের মতো আচরণ করে আমার দিকে ছুটে আসা, আর প্রায় রাতেই এইরকম ঘূর্ণিঝড় ওঠা। তবে এইসব কিছু অঘটন থেকে অদৃশ্য কোনো কিছু একটা ঠিক বাঁচিয়ে নেয় আমায় বারে বারে। শুধু আমার ক্ষেত্রে নয়, সুমির ক্ষেত্রেও এরকম বহুবার হয়েছে। আর খোকার কথা তো বাদই দিন, প্রতিমা চলে যাওয়ার পর থেকে সুমির কাছেই ও মানুষ হয়েছে। সুমিকে ঘিরেই ও যত আবদার, বায়না, ভালোবাসা। আমি কাজ থেকে বাড়ি ফেরার পর আমার কাছে বসে ও সারাদিনে যা যা করেছে সমস্ত কিছু নিয়ে গল্প করত। কিন্তু হঠাৎই কেমন যেন পরিবর্তন হতে লাগলো। আমরাই ওর সব থেকে বড় শত্রু হয়ে উঠলাম। আমরাই হয়তো প্রতিমার মৃত্যুর জন্য দায়ী এমনটা ভাবতে থাকলো। তাছাড়া ওর সাথে এমন কোনো একজনের পরিচিতি হয়েছে যে ওকে বলেছে প্রতিমা কোথায় আছে তার সন্ধান ওকে দিতে পারবে।
ও যদি ওর মায়ের কাছে যেতে রাজি হয় তবে ওকে সাথে করে নিয়ে যাবে। আমার খোকার মুখে এইসব কথা প্রথম শুনে ভেবেছিলাম এটা হয়তো কোনো অসাধু ব্যক্তি ওকে কথা ছলে ভুলিয়ে খারাপ কাজের জন্য ওকে নিয়ে যেতে চাইছে। এই কারণে গোপনে গোপনে ওর ওপর অনেক নজর রেখেছে। কিন্তু না, কোথাও এমন কাউকে দেখতেই পাইনি। কিন্তু সুমি একদিন ওকে একা একাই কথা বলতে দেখেছে। জয়দেব বাবুর শেষের কথা শুনে আমি ভুরু কুঁচকে বললাম, একা একা কথা বলতে দেখেছে মানে? বুঝলাম না। সেদিন সন্ধ্যাবেলা আমি ঘরে ঘরে সন্ধ্যা দিয়ে শঙ্খ বাজিয়ে ঘরে প্রবেশ করে দেখি খোকা জানলায় মুখ লাগিয়ে কারোর সাথে একটা কথা বলছে। আমি প্রথমে ঘরে ঢুকতে গিয়েও কি মনে হলো বাইরে থমকে দাঁড়িয়ে যাই। আসলে খোকা কি কথা বলছিল সেটা বোঝার চেষ্টা করছিলাম, তাই বাইরে দাঁড়িয়ে কান পাততে শুনতে পেলাম খোকা বলছে, তুমি সত্যি সত্যি মায়ের কাছে নিয়ে যাবে তো? জানো, আমি মাকে কতদিন হলো দেখি না, খুব মন খারাপ করে, মাকে দেখতে ইচ্ছে করে। বাবাকে পিসিকে কত করে বলি মায়ের কাছে নিয়ে যেতে, কিন্তু দুজনেই খালি বলে মানে কি আকাশের তারা হয়ে গেছে। আকাশের তারা হওয়া যায়? আমার খুব কান্না পায় জানো। তুমি সত্যি খুব ভালো সাধু, আমাকে মায়ের কাছে নিয়ে যাবে বলছো। আমি তোমার সব কথা শুনবো। আমি এক্ষুনি বাইরে বেরোচ্ছি, দাঁড়াও। খোকার এরকম একতরফা কথাগুলো শুনে ভয় আমার গলা কাঠ হয়ে এলো। সেই মুহূর্তে খোকা তাড়াহুড়ো করে বাইরের দিকে বেরিয়ে গেল। আমি যে খোকাকে আটকাবো সেটা সম্ভব হলো না, কারণ সেই সময় আমার একটুও নড়ার শক্তি ছিল না। মনে হচ্ছিল আমার পা দুটো কেউ যেন পাথর করে দিয়েছে। এদিকে দাদাও বাড়িতে নেই। আমি অসহায়ের মতো শুধু খোকার যাওয়ার দিকে তাকিয়ে রইলাম। কাউকে যে ডাকবো সেই উপায়ও নেই, গলা দিয়ে একটা শব্দ বেরোচ্ছিল না। সেদিনও ঠিক আজকের মতোই অমন আচমকা ঘূর্ণিঝড় উঠেছিল। ধীরে ধীরে বাতাসে ধুলো মিশে সবটা কেমন ঝাপটা হয়ে গিয়েছিল। আমি শুধু অসহায়ের মতো সেদিকে তাকিয়েছিলাম। খোকা সেই ঘূর্ণিঝড়ের কেন্দ্রে চুপটি করে দাঁড়িয়েছিল, কিন্তু অদ্ভুতভাবে ঘূর্ণিঝড়ের চারপাশটা কেমন হালকা নীল আলো জ্বলে উঠে স্বচ্ছ দেয়ালের মতো সেই ঝড়ের মোকাবিলা করতে লাগলো। আমি তো ভয়ে বিস্ময়ে অবাক হয়ে দাঁড়িয়ে রইলাম। কখনো ঘূর্ণিঝড়ের দাপটে সেই স্বচ্ছ নীলচে আলো পেছনে সরতে লাগলো, তো কখনো নীলচে আলোর দাপটে ঘূর্ণিঝড়ের দাপট কমতে লাগলো। কতক্ষণ ধরে এইসব ঘটেছিল তা মনে নেই, তবে শেষ একটা বিকট শব্দে গাছের ডাল ভেঙে পড়াটা মিলিয়ে গিয়ে শান্ত হয়ে গেল। আর খোকা খোকা অচৈতন্য অবস্থায় মাটিতে লুটিয়ে পড়ল। ততক্ষণে আমার পা দুটো আবার সচল হয়ে উঠেছে। আমি ছুটে গিয়ে খোকাকে কোলে নিয়ে বুঝতে পারলাম ওর গায়ে ধুম জ্বর। দাদা ওই মুহূর্তে ঘরে আসায় আমি আর দাদা মিলে খোকাকে ধরে ধরে নিয়ে এসে সারা রাত ওর মাথায় জলপট্টি ওষুধ খাওয়াতে পরের দিন ওর জ্বর কমে গেল। ঘুমের মধ্যেও বারবার ও শুধু কোনো এক সাধু বাবার নাম নিচ্ছিল। জানি না কোন সাধু বাবার সাথে ওর সাক্ষাৎ হয়েছিল। সেদিনও আমি ওকে একাকী কথা বলতে দেখেছি, কোনো সাধু বাবাকে দেখিনি। এরপরও মাঝে মাঝে আরও কয়েকবার একাকী কথা বলতে দেখেছি। আর তারপরই এরকম চঞ্চল হয়ে ওঠে, ওকে যে সামলে রাখতে পারি নে। সুমি দেবীর কথা শুনে মনের মধ্যে কিছু ব্যাপার ইতিমধ্যে পরিষ্কার হচ্ছিল, কিন্তু এর শিকড় কত দূর তার আন্দাজ তখনও করে উঠতে পারিনি। আমি আনমনে ভাবতে ভাবতে জয়ন্তর ঘুমন্ত দেহের দিকে তাকাতেই লক্ষ্য করলাম ওর গলায় লাল সুতোয় বাঁধা একটা তাবিজ ঝুলছে। আমি সেটা ভালো করে লক্ষ্য করতে চমকে উঠলাম। বললাম, এই তাবিজ ওর গলায় কে বেঁধেছে? সুমি দেবী, জয়দেব বাবু দুজনেই সেই দিকে তাকিয়ে বললেন, এটা তো 2 বছর আগে আপনি ওর গলায় বেঁধে দিয়েছিলেন, বলেছিলেন কখনো যেন না খোলা হয়। তাই তো শুধু সুতোটা বদলে দিয়ে তাবিজটা এখনো গলায় পরিয়ে রেখেছি। কিন্তু কেন বলুন তো? আমি আর কোনো বাক্য ব্যয় না করে জয়ন্তর গলা থেকে তাবিজটা খুলে নিয়ে বাইরে গিয়ে লণ্ঠন থেকে তার উপর খানিক তেল ঢেলে আমার ধুতির কোচর থেকে দেশলাই বের করে আগুন ধরিয়ে দিলাম। অতটুকু ছোট্ট জিনিসটার মধ্যে দাউ দাউ করে আগুন জ্বলে উঠল।
সেই সাথে ভেসে আসতে লাগলো রক্তের আষ্টে গন্ধ। আমার কাণ্ডে সুমি দেবী, জয়দেব বাবু দুজনেই হতবাক হয়ে চেয়ে রইলেন। আমি অন্ধকারের মধ্যে দেখলাম একজোড়া জ্বলন্ত চোখ আমার দিকে তাকিয়ে রয়েছে। সেই সাথে একটা নীলচে আভা বাড়ির চারপাশে ঘুরে বাতাসে মিলিয়ে গেল। ধীরে ধীরে আগুনের দাপট কমে গিয়ে তাবিজটা ছাই হয়ে যেতে আমি ছাইগুলো তুলে নিয়ে দাওয়ায় রাখা জলের জাগে ভরে সুমি দেবীকে বললাম, কাল সকালে উঠে জগের জলটা আগে পুকুরে ফেলে দিয়ে আসবেন, আর জগের জল যেন এক ফোঁটাও মাটিতে না পড়ে, মনে থাকে যেন। আমার কথা শুনে সুমি দেবী মাথা নাড়লেন। জয়দেব বাবু বললেন, এটা আপনি কি করলেন ঠাকুর? আপনি নিজেই তো ওই তাবিজ দিয়েছিলেন, তাহলে হঠাৎ করে পুড়িয়ে ফেললেন কেন ওটা? ঘরে চলুন, সবটা বলছি। তিনজনে ঘরে প্রবেশ করে তক্তপোষের ওপর বসতে ওনারা আমার মুখের দিকে উৎসুক নয়নে চেয়ে রইলেন। আমি বললাম, 2 বছর আগে আমি যে তাবিজ দিয়েছিলাম সেটা মহাদেবের আশীর্বাদী তাবিজ ছিল, কিন্তু এই তাবিজ শয়তানের আশীর্বাদ প্রাপ্ত, মানুষের রক্ত আর চামড়া দিয়ে তৈরি। জয়ন্তর ওপর অশুভ শক্তির প্রভাব বিস্তার হচ্ছিল ওই তাবিজটার মধ্যে দিয়ে, কিন্তু এই তাবিজ পাল্টালো কে? আমার কথায় ওনারা দুজনেই ভীত মুখে আমার দিকে চেয়ে রইলেন। সুমি দেবী কিছু একটা ভেবে বললেন, আমি একবার ওর গলার তাবিজটা খুলেছিলাম সুতো বদলে দেবো বলে, কিন্তু কি একটা কাজে ওটা দাওয়াইতে রেখে ভুলে গিয়েছিলাম। পরে এসে দেখি ওটা আর ওখানে নেই। কিছুক্ষণ খোঁজাখুঁজির পর খোকা বাড়ির পিছন থেকে তাবিজটা নিয়ে এসে আমার হাতে দিয়ে বলেছিল এটা নাকি ও বাড়ির পিছনে কুড়িয়ে পেয়েছে। আমি ভেবেছিলাম কোনো কুকুর বেড়াল হয়তো ওটা পড়ে থাকতে দেখে মুখে করে নিয়ে ওখানে ফেলে দিয়েছে, তাই ওতে একটু গঙ্গা জল ছিটিয়ে সুতো বদলে পরিয়ে দিয়েছিলাম। কিন্তু কি করে জানবো ওটাই শয়তানের আস্তানা? হা ভগবান, তুমি আমার ছেলেটা রক্ষা করো, এর থেকে বেশি কিছু আমি আর চাই নে। এই বলে তিনি কান্নায় ভেঙে পড়লেন। আমি কিছুক্ষণ চুপ করে থেকে জিজ্ঞেস করলাম, আচ্ছা, প্রতিমা দেবীর মৃত্যুটা কিভাবে হয়েছিল? না, আমি আপনাদের আঘাত করতে চাই না, কিন্তু এটা জানার দরকার রয়েছে। আমার কথায় সুমি দেবী মুখে আঁচল চেপে আবারও ফুঁপিয়ে উঠল। জয়দেব বাবুর মুখেও দুঃখের ছাপ স্পষ্ট। উনি ধীর গলায় বললেন, প্রতিমার মৃত্যুটা কেমন যেন হঠাৎ করেই হয়েছিল। দিনের পর দিন ওর শরীর থেকে একটু একটু করে সব রক্ত, সব শক্তি কেউ যেন শুষে নিচ্ছিল। ওকে অনেক ডাক্তার দেখিয়ে, বর্দি দেখিয়ে কোনো কাজ হয়নি। শেষ পর্যন্ত একদিন আর সইতে না পেরে ওর চিরকালের মতো আমাদের বিদায় জানিয়ে না ফেরা দেশে চলে গেল। আমিও অবাক হয়ে বললাম, রক্ত শুষে নিচ্ছিল? আচ্ছা, আপনাদের সাথে কি এর আগে কোনো সাধক বা এরকম তান্ত্রিক কারোর সাথে পরিচিত হয়েছেন আপনারা, যে আপনাদের খুব ভালো করে চেনে? জয়দেব বাবু আর সুমি দেবী আবারও একে অপরের মুখের দিকে তাকিয়ে রইলেন। জয়দেব বাবু বললেন, আমার কাকা নারায়ণ ঘোষ কম বয়সে সাধু সন্ন্যাসীদের ভিড়ে মিশে এসব তন্ত্র সাধনা নিয়েই মেতে উঠেছিলেন। আসলে উনি শক্তি অর্জন করে বড় মানুষ হতে চেয়েছিলেন। উনি চেয়েছিলেন মানুষকে নিজের হাতের মুঠোয় রাখতে, বৈষয়িক সম্পত্তি বৃদ্ধি করতে, সবই এই শক্তির মাধ্যমে। উনি একবার নিজের সাধনা সিদ্ধি করতে গ্রামের কোনো এক বাচ্চাকে নাকি জ্যান্ত বলি দিয়েছিলেন। তখন গ্রামের সবাই কাকার ওপর ক্রুদ্ধ হয়ে ওনাকে গ্রাম থেকে বহিষ্কার করেছিল। বাবাও আর কাকার সাথে কোনো সম্পর্ক রাখেনি। আমরা অবশ্য ছোট ছিলাম, অতটা মনে পড়ে না, কিন্তু আপনি তান্ত্রিকের কথা বললেন তো, তাই কাকার কথাই মনে পড়ল। তবে তারপর থেকে ওনাকে আর কখনো এই গ্রামে দেখা যায়নি, না তো ওনার নাম কেউ উচ্চারণ করেছে। কিন্তু কেন বলুন তো ঠাকুর? কারণ তো একটা আছে, তবে সমস্তটা বোঝাতে আমার কিছুটা সময় লাগবে। আপনাদেরও সাবধানে থাকতে হবে, আর জয়ন্তকে সাবধানে রাখতে হবে।
কারণ যেই সমস্ত ঘটাচ্ছে তার লক্ষ্য কিন্তু জয়ন্ত। কি বলছেন এসব? আমাদের খোকার ওপর নজর লেগেছে শয়তানের, কিন্তু খোকা তো কারোর কোনোদিন ক্ষতি করেনি। ওকে নিয়ে শুধু শুধু কেন এই অকল্যাণগুলো ঘটছে? আমার বড় ভয় করছে। আপনার কাছে আমি হাত জোর করে প্রার্থনা করছি, আমার খোকাটাকে আপনি বাঁচান। বৌদিকে তো আমরা বাঁচাতে পারিনি, কিন্তু খোকাকে না আর হারাতে পারবো না। আমি এখন বুঝতে পারছি বৌদির মৃত্যুর পিছনে নিশ্চয়ই ওই শয়তানের অশুভ শক্তিই দায়ী। আমার বৌদিকে শেষ করেছেও, কিন্তু কিসের জন্য ওই শয়তানটা এইসব করছে? আমরা তো কোনোদিন কারো খারাপ করিনি, না বৌদি করেছে না খোকা করেছে। তাহলে কেন এই দুর্যোগ নেমে এসেছে আমাদের পরিবারে? ওনার কথা শুনে আমি চুপ করে রইলাম। এখন অনেক কথাই আমার মন মস্তিষ্কে ঘুরে বেড়াতে লাগলো, কিন্তু কোথায় গিয়ে যে তার শেষ হবে সে বলা বড়ই মুশকিল। এই নিয়ে আর রাতে সেরকম কথা হলো না। রাতে খাওয়া দাওয়া সেরে আমি আর জয়দেববাবু একটা ঘরে শুয়ে পড়লাম, আর সুমিদেবী জয়ন্তকে নিয়ে শুয়ে পড়লেন। শোয়ার আগে অবশ্য ওদের ঘরে রেখা টেনে দিয়ে এসেছিলাম, আর জয়ন্তর মাথার নিচে মন্ত্রপুত ফুলও রেখে এসেছিলাম। সেদিন রাতটা বেশ নির্বিঘ্নেই কাটল। সকালে উঠতে দেখলাম জয়দেববাবু আমার পাশে নেই। ওদিকে বাইরের দাওয়া থেকে কতগুলো মানুষের হাসির শব্দ ভেসে আসছে। আমি উঠে ধীরে সুস্থে বাইরে বেরোতে দেখি জয়ন্ত, সুমিদেবী আর জয়দেববাবু বসে চা পান করতে করতে গল্পে মেতে উঠেছেন। আমায় দাঁড়িয়ে থাকতে দেখে সুমিদেবী বললেন, আপনি উঠে পড়েছেন? বেশ, যান হাত মুখ ধুয়ে আসুন, আমি আপনার জন্য এক্ষুনি চা নিয়ে আসছি। আমি হাত মুখ ধুয়ে এসে জয়দেববাবুর পাশে বসতে জয়ন্ত আমার মুখের দিকে তাকিয়ে রইল। আমি সামান্য হেসে বললাম, কি খোকা, তোমার শরীর কেমন আছে এখন? ভালো তো? জয়ন্ত আমার কথা শুনে হাসি মুখে মাথা নাড়ল। সুমিদেবী গরম ধোঁয়া ওঠা চা আর মুড়ি নিয়ে এসে আমার সামনে রেখে বলল, আপনি যেমনটা বলেছিলেন আমি তেমনটাই করেছি। আজ সকালে সব ভাসিয়ে দিয়ে এসেছি, রাতেও আর কোনো সমস্যা হয়নি। আশা করি সব ঠিক হয়ে যাবে এবার। সুমিদেবীর শেষ কথায় আমি চুপ করে রইলাম। ওনারা তো আর জানেন না এই সমস্যার গোড়া কত দূর পর্যন্ত ছড়িয়ে আছে। তার সমাধান এত সহজে হওয়ারও নয়। হয়তো এরপর আরো বড় বিপদ আছড়ে পড়বে ওনাদের ওপর। তবে অশুভ শক্তি ছাড়া আরও একটা শক্তির উপস্থিতি আমি টের পেয়েছিলাম। সে তো আগেই বলেছিলাম, সেই শক্তি যে এতদিন ধরে নিজের সমস্তটা দিয়ে এনাদের রক্ষা করে গেছে সে বিষয়ে সন্দেহ নেই। নানান কথাবার্তার পর জয়ন্ত স্কুলে আর জয়দেববাবু কাজে চলে গেলেন। আমিও গ্রামটা ঘুরে দেখার জন্য বেরিয়ে পড়লাম। জয়দেববাবুর বাড়ির পেছন দিকে বেশ বড় জঙ্গল মতো রয়েছে। ওদিকে কেউ একটা সেরকম যায় না। আর সামনের দিকে কতগুলো বাড়ি ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। তাদের মধ্যে কোনোটা মাটির, কোনোটা টিনের চালের। কাল গ্রামে আসার সময় সন্ধে হয়ে যাওয়ায় বিশেষ কিছু বোঝা যায়নি, তবে এখন বুঝলাম জয়দেববাবুর বাড়িটা গাছে ঘেরা একটা শান্তিকুঞ্জ। আম গাছে, কাঁঠাল গাছে সব ফলে ভরে রয়েছে। তাছাড়াও বাহারি রঙের নানান ফুল গাছ লাগানো। সব কিছু ঘুরে দেখতে দেখতে কখন যে বাড়ির পেছনে জঙ্গলে যাওয়ার রাস্তার কাছে গিয়ে দাঁড়িয়েছি বুঝতে পারিনি। কি মনে হতে বাঁশঝাড় ঘেরা সরু অন্ধকার পথটা ধরে সামনের দিকে এগোতে লাগলাম। হাঁটতে হাঁটতে কতটা গভীরে পৌঁছেছি জানি না, তবে সময়ের সাথে সাথে বাতাসের গুমোট ভাবটা আমার ভেতরে ভেতরে অস্থির করে তুলল। দেহবন্ধনী করেই এই পথে পা বাড়িয়েছি, কিন্তু এই অসহ্য গুমোট ভাবে মনে হতে লাগলো আমার নিঃশ্বাস প্রশ্বাস বন্ধ হয়ে আসবে। এমন সময় জঙ্গলের নিস্তব্ধতা কাটিয়ে কেউ একজন অট্ট হাসিতে মেতে উঠল। চমকে উঠে সামনে তাকালাম। এই এমন শান্ত পরিবেশে এমন করে কে হাসবে সেটা আমার বোধগম্য হলো না। পরক্ষণেই আমার সামনে এসে দাঁড়ালো এক কাপালিক।
তার পরনে কালো ধুতি, গলায় নরমুণ্ডের মালা, কপালে 3টে সিঁদুরের তিলক টানা, আর শরীরে ছাই ভস্ম মাখা। তার হিমশীতল দৃষ্টি আমার দিকে নিবদ্ধ। কি ভয়ঙ্কর সেই দৃষ্টি! তার চোখ দুটো যেন মৃত্যুর বাস। সেই চোখের দিকে তাকিয়ে থাকতে থাকতে আমার মনে হলো স্বয়ং মৃত্যু হয়তো আমার সামনে এসে দাঁড়িয়েছে। হয়তো আর কিছুক্ষণ পরেই আমার নিথর দেহটা এখানে ঝুলে পড়ে থাকবে। কেউ কোনোদিন জানতেও পারবে না আমার মৃত্যুর কারণ কি। আমার ভাবনার মাঝেই সে আমার সামনে এসে ফ্যাস ফ্যাসে গলায় বলল, কিরে, এখান থেকে ফিরতে না পারলে ওদের বাঁচাবি কি করে? জানিস তো, এখানে যে একবার আসে সে আর বাইরে বেরোতে পারে না। তুইও মরবি, সাথে ওই ওই বাচ্চাটাও মরবে। কেউ বাঁচাতে পারবে না। আজ পূর্ণিমার গোটা চাঁদকে সাক্ষী রেখে নিজের ক্ষমতা বৃদ্ধি করে অমরত্ব প্রাপ্তি করব আমি। আর কেউ আমায় আটকাতে পারবে না। কথাগুলো বলেই আবার অট্টহাস্যে ফেটে পড়ল সে। সেই মুহূর্তে জঙ্গলের এক প্রান্ত থেকে একটা কেউটে সাপ নিজের শরীর বেঁকিয়ে আমাদের মাঝে এসে সেই কাপালিকের দিকে ফণা তুলে কিছুক্ষণ স্থির চিত্তে থেকে আবার অন্য প্রান্তে মিলিয়ে গেল। এই সাপের আগমন যে ওই কাপালিকের সাধনায় বড় অশুভ ইঙ্গিত। সেই কাপালিক সাপের চলে যাওয়ার দিকে তাকিয়ে ভুরু কুঁচকে চিন্তায় মগ্ন হয়ে পড়ল। আমি তার দিকে তাকিয়ে স্মিত হেসে বললাম, কি নারায়ণবাবু, আপনার কাজ যে বিশেষ সফল হবে না তার ইঙ্গিত কিন্তু স্বয়ং প্রকৃতি আপনাকে দিয়ে গেল। অমরত্ব তো দূরের কথা, আগে দেখুন আপনি আপনার যজ্ঞ সম্পন্ন করতে পারেন কিনা। আমার কথায় ক্রুদ্ধ হয়ে উনি আমার দিকে এগিয়ে আসতে যাবেন, তার আগে সেই নীলচে আভায় ধাক্কা খেয়ে মাটিতে ছিটকে পড়লেন। আমি সেদিকে তাকিয়ে বাড়ির পথে রওনা দিলাম। বাড়ি ফিরতেই জয়দেববাবু উদ্বিগ্ন কণ্ঠে জিজ্ঞেস করলেন, আপনি কোথায় গিয়েছিলেন? আমি বাড়ি ফিরতে সুমি বলল আপনি যে সেই সকালে বেরিয়েছেন, এখনো ফেরেননি। আর একটু দেরি হলে তো আমরাই আপনাকে খুঁজতে বেরোতাম। সত্যি বলতে ওই জঙ্গলের মধ্যে প্রবেশ করার পর কতটা সময় কেটে গেছে আমি বুঝতেও পারিনি। জঙ্গল থেকে বুঝতে পারলাম সকাল পেরিয়ে দুপুর হয়ে গেছে। আমি জঙ্গলের ঘটনা বলে ওনাদের চিন্তায় ফেলবো না বলে বললাম, ওই গ্রামটা একটু ঘুরে দেখছিলাম আর কি। বুঝতে পারিনি এতটা দেরি হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, আপনি স্নান সেরে আসুন, তারপর দুপুরের খাওয়া দাওয়া সেরে নেবেন। দুপুরে 4 জনে খাওয়া দাওয়া করে টুকটাক গল্প করে একটা বেশ লম্বা ঘুম দিয়ে যখন উঠলাম তখন সন্ধে নেমেছে। বাড়িতেও কেউ নেই। আমি দাওয়ায় বসে বসে সকালের কথা ভাবছি। এমন সময় জয়ন্ত সুমিদেবীর সাথে হাসতে হাসতে বাড়িতে প্রবেশ করছে। ওনাদের পেছনে জয়দেববাবুও আসছেন। আমায় বসে থাকতে দেখে জয়দেববাবু বললেন, আপনি কখন উঠলেন ঠাকুর? এই কিছুক্ষণ হলো উঠেছি। কিন্তু আপনারা কোথায় গিয়েছিলেন? আমরা এই গ্রামের মাঠে গিয়েছিলাম। ওখানে সব মন্ডা মিঠাই বিক্রি হচ্ছে। খোকা খাবে বলে বায়না ধরেছিল, তাই ওকে নিয়ে গিয়েছিলাম। আপনি তো তখন ঘুমাচ্ছিলেন, তাই আর ডাকিনি। এই সুমি, ঠাকুরের জন্য যেগুলো এনেছি সেগুলো ওনাকে দিয়ে দে তো। সুমিদেবী নানা ধরনের মিঠাই আমায় একটা পাত্রে করে সাজিয়ে এনে দিলেন। আমি জয়ন্তর দিকে প্লেটটা বাড়িয়ে দিয়ে ওকে খেতে বললাম। ও হেসে একটা নিয়ে খেতে শুরু করলো। আমি সুমিদেবী আর জয়দেববাবুর দিকে তাকিয়ে বললাম, আজকের রাতটা আমাদের বড় সাবধানে কাটাতে হবে। জয়ন্তকে চোখে চোখে রাখতে হবে, না হলে বড় সর্বনাশ ঘটে যাবে। আমার কথায় ওনারা দুজনেই ভয়ে চঞ্চল হয়ে উঠলেন। আমি ওনাদের শান্ত হতে বললাম, আপনারা এত ভয় পাবেন না।
আমি সব রকমভাবে চেষ্টা করছি যাতে খোকার কিচ্ছু না হয়, তবে আমার কিছু জিনিস লাগবে। আপনারা যদি সেগুলো একটু জোগাড় করে দেন তো সুবিধে হয়। হ্যাঁ ঠাকুর, আপনি বলুন না আপনার কি কি লাগবে, আমরা সব জোগাড় করে দেবো। তবে তবে আমাদের খোকাকে আপনি বাঁচিয়ে নিন। সে বিষয়ে আপনারা চিন্তিত হবেন না, আমি আমার সর্বশক্তি দিয়ে চেষ্টা করব। তবে আমায় এখন পঞ্চপল্লব, সিঁদুর, একটা ঘটি, গঙ্গা জল, দুধ, হোমকুণ্ড, হোমকাঠ, ডুমুর ডাল আর কলা পাতা এগুলো জোগাড় করে দিন। আর গ্রামে কারোর ঘোড়া থাকলে তার বাড়িতে আমায় একবার নিয়ে চলুন। হ্যাঁ হ্যাঁ, ঘোড়া আছে তো, বংশীদের বাড়িতে ঘোড়া রয়েছে। আপনি কি এক্ষুনি যাবেন আমার সাথে ওদের বাড়িতে? হ্যাঁ অবশ্যই, দেরি করাটা মোটেও ঠিক হবে না। একটু জোগাড় করতে পারবেন জিনিসগুলো সুমিদেবী? সুমিদেবী মাথা নাড়িয়ে সম্মতি জানালেন। আমি আর জয়দেববাবু বংশীদের বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। জয়ন্তকে ওর পিসির কাছে রেখে এলাম। রাস্তায় যেতে যেতে দোনাবোনা করতে করতে শেষে জয়দেববাবুকে আজকে সমস্ত ঘটনাটা জানালাম। অন্তত উনি সবটা জানলেও শান্তি। উনি সবটা শুনে প্রচণ্ড ক্রোধে কাঁপতে কাঁপতে ফেরার পথে রওনা দিলেন। আমি প্রথমটা বুঝতে না পারলেও শেষ পর্যন্ত বুঝলাম উনি ওই জঙ্গলের দিকে সেই কাপালিকের কাছে, মানে ওনার ছোট কাকার কাছেই যাচ্ছে। আচ্ছা, আপনি কি করে বুঝতে পেরেছিলেন যে ওটা জয়দেব বাবুর ছোট কাকা? না মানে ওনার তো কোনো বর্ণনা ওনারা আপনাকে দেননি না, তো আপনি ওনাকে আগে দেখেছেন তাহলে? হ্যাঁ বলেনি ঠিকই, কিন্তু ওনাদের কথায় আর কিছু লক্ষণ দেখে ওনাকে চিনতে অসুবিধে হয়নি। আসলে জয়দীপবাবুর কপালে একটা ছোট আঁচিল আছে। ওই কাপালিকের কপালেও একই স্থানে একটা আঁচিল ছিল। তাছাড়া জয়দেববাবু ওনার ছোট কাকার তন্ত্র সাধনার কথা বলেছিলেন, তাই এসব মিলিয়ে বুঝতে খুব একটা অসুবিধে হয়নি। ও আচ্ছা আচ্ছা। তন্ত্র সাধনায় বলির জন্য যেন তেন বলি দিয়ে দিলেই হয় না, তার মধ্যে লক্ষণও থাকতে হয়। আর জয়ন্তর মধ্যে যজ্ঞের বলি হওয়ার সমস্ত গুণ ছিল। সেই মুহূর্তে জয়দেববাবুকে কোনো মতে শান্ত করে ঘোড়ার লেজ থেকে কয়েকটা লোম নিয়ে বাড়ি ফিরতেই দেখলাম সুমি দেবী অন্ধকারের মধ্যে কাঁদছেন। ওনাকে অমন করে কাঁদতে দেখে বুকের ভেতরটা ধড়াস করে উঠল। বুঝলাম যা ভয় পেয়েছিলাম তাই ঘটেছে। ওনাকে অমন করে পড়ে থাকতে দেখে জয়দেববাবু ছুটে গিয়ে ওনাকে তুলে বললেন, কিরে কিরে এমন করে কাঁদছিস কেন তুই? আর আর খোকা কোথায়? সুমি দেবী জোরে কেঁদে উঠলেন, ওকে নিয়ে গেছে দাদা, আমি ওকে কিছুতেই আটকাতে পারিনি। আমি অনেক চেষ্টা করেছিলাম, আমি পারলাম না দাদা। নিয়ে গেছে মানে? কে নিয়ে গেছে বল আমায়। সুমি দেবী কান্না থামিয়ে বললেন, ঠাকুরের বলে দেওয়া সমস্ত জিনিসপত্রগুলো জোগাড় করেছিলাম। এমন সময় হঠাৎ করেই বাড়ির মধ্যে সেদিনের মতো ঝড় উঠল। আর খোকা আবারও সেই ঝড়ের মধ্যে গিয়ে দাঁড়াতে একটা আবছা কালো শরীরে ওর হাতটা শক্ত করে ধরে ওই জঙ্গলের পথে এগিয়ে গেল। আমি অনেকবার চেষ্টা করেছি ওকে আটকাতে, কিন্তু ওই ঝড়ের কুণ্ডলীর কাছে যতবার গেছি ছিটকে সরে এসেছি। মনে হচ্ছিল কেউ যেন বারবার আমায় ধাক্কা দিয়ে সরিয়ে দিচ্ছিল। সেদিনের মতো আজকেও সেই নীলাভ আলোটা দেয়াল তুলে ওই ঝড়টাকে আটকানোর চেষ্টা করেছিল, কিন্তু শেষ রক্ষাটা আর হলো না। ঝড়ের গতি ভেঙে সাথে সাথে সেই কালো অবয়বটা দাদা আমার খোকাকে নিয়ে চলে গেল দাদা। কথাগুলো বলেই উনি আবার লুটিয়ে পড়লেন। আমি মনে মনে সেই ভয়টাই পেয়েছিলাম যেটা হয়েছে। আমি আর দেরি না করে তৎক্ষণাৎ যজ্ঞ শুরু করলাম। বাড়ির পেছনে ফাঁকা জায়গায় গঙ্গা জল ছিটিয়ে আতপ চাল বাটা দিয়ে ওখানে আলপনা এঁকে হোমের জন্য হোমকুণ্ডে কাঠ সাজিয়ে পঞ্চপল্লবে সিঁদুর লাগিয়ে হোম শুরু করলাম। হোমের শুরুতে সবটা ঠিকঠাকভাবে সম্পন্ন হলেও শেষের দিকে আহুতি দেওয়ার সময় প্রচণ্ড ঝড়ে যজ্ঞের আগুন প্রায় নিভে যাওয়ার অবস্থা। জয়দেববাবু আর সুমি দেবী ভয়ে চিৎকার করে উঠলেন। আমি চোখ বন্ধ করে আরও জোরে জোরে মন্ত্রোচ্চারণ করতে লাগলাম,
কিছুক্ষণ পরই অনুভব করলাম ঝড়ের দাপট কমে এসেছে। আমি ধীরে ধীরে চোখ খুলতে দেখলাম আমাদের ঘিরে ধরেছে সেই লালচে আভা। তাকে ভেদ করে ঝড় আমাদের দিকে যত বেশি উপচে পড়তে চাইছে, ততই নীলচে আভাটা আরও বেশি নীল রং ধারণ করছে। যজ্ঞ শেষে ঘোড়ার লেজটা যজ্ঞে আহুতি দিয়ে ভগবানের উদ্দেশ্যে প্রণাম জানাতে আভাটা ধীরে ধীরে মিলিয়ে গেল। সেই সাথে ঝড় থেমে পরিবেশটা শান্ত হয়ে গেল। জয়দেব বাবু আমার কাছে এসে বললেন, আমার ছেলেটা আবার বেঁচে যাবে তো? আমি যজ্ঞের ছাই ঘটিতে তুলে নিয়ে বললাম, এখনো কার্য সমাধা হয়নি। কার্য সম্পন্ন করতে আমাদের এক্ষুনি জঙ্গলের মধ্যে যেতে হবে। দেরি করলে খোকার বড় বিপদ হতে পারে। আমার কথা শেষ হতে না হতেই জয়দেব বাবু আর সুমি দেবী উঠে দাঁড়ালেন যাওয়ার জন্য। আমি ওদের দেহবন্ধনী করে এক হাতে লণ্ঠন, অন্য হাতে ছাই মেশানো সেই মন্ত্রপুত জল নিয়ে এগিয়ে চললাম জঙ্গলের দিকে। আমার পেছনে লণ্ঠন হাতে জয়দেব বাবু আর সুমি দেবী আমায় অনুসরণ করতে লাগলেন। প্রথমে অন্ধকারের মধ্যে ঠাউর করে উঠতে পারছিলাম না কোন পথে এগোবো। ঠিক সেই সময় নীলচে আভাটা আমাদের সামনে এসে কিছু মুহূর্ত স্থির হয়ে দাঁড়িয়ে সোজা পথ ধরে এগোতে লাগলো। ওই নীলচে আভাটা যখনই প্রকট হয়েছে তখনই আমি এক অশরীরী আত্মার উপস্থিতি অনুভব করেছি। তবে তার উদ্দেশ্য যে অসৎ নয় সেটা আমি বুঝেছি, কারণ আমি যতবার বিপদে পড়েছি বা জয়ন্ত যতবার বিপদে পড়েছে ততবারই এই নীলচে আলো উপস্থিত থেকে রক্ষা করেছে। আমার ভাবনার মাঝেই নীলচে আলোটা অনুসরণ করতে করতে কখন যে একটা কুটিরের পেছনে এসে দাঁড়িয়েছি বুঝতে পারিনি। আমাদের এখানে পৌঁছে দিয়ে নীলচে আলোটা বাতাসে মিলিয়ে গেল। আমরা তিনজনে কিছুক্ষণ ঘন জঙ্গলের মধ্যে কুটিরের পেছনে দাঁড়িয়ে রইলাম। তারপর একটু সামনের দিকে এগিয়ে গিয়ে দেখতে পেলাম সেই কাপালিক এক ধ্যানে যজ্ঞে মত্ত, আর তার সামনে হাত পা বাঁধা অবস্থায় ছটফট করছে জয়ন্ত। ওর অমন অবস্থা দেখে জয়দেববাবু এগিয়ে যেতে গেলে আমি ওনাকে বাধা দিলাম। আমি ধীর পায়ে সেই কাপালিকের দিকে এগিয়ে যেতে সেই কাপালিক তার জ্বলন্ত চাহনিতে আমার দিকে তাকিয়ে অট্ট হাসি হেসে বলল, আমি জানতাম তুই আসবি, তোকে তো আসতেই হতো। এই ছেলের সাথে সাথে আজ তোকে উৎসর্গ করব এই যজ্ঞের আহুতিতে। আরো বেশি শক্তির অধিকারী হব আমি। তুই কিচ্ছু করতে পারবি না। বললে বিশ্বাস করবে না, তার রক্ত জবা চোখে সে কি ভয়ঙ্কর এক রূপ। সেই রূপ যেন স্বয়ং মৃত্যুর। আমি নিজেও স্থির দৃষ্টিতে তাকিয়ে রইলাম তার দিকে। মনে মনে স্থির হয়ে যেই হাতে থাকা মন্ত্রপুত জলটা তার দিকে ছিটিয়ে দিতে যাব, ঠিক সেই মুহূর্তে মনে হলো কেউ সজোরে আমার হাতটা চেপে ধরেছে। আমি শত চেষ্টা করেও নিজের হাত পা নাড়াতে পারলাম না। আমার করুণ অবস্থা দেখে সেই কাপালি কট্ট হাস্যে হেসে উঠল। তারপর মন দিয়ে একে একে যজ্ঞের নিয়ম পালন করতে লাগলো। তারপর যজ্ঞের একদম শেষ নিয়ম, মানে বলির জন্য পাশে রাখা খড়গ হাতে তুলে নিয়ে সেটাকে মাথায় ছুঁয়ে প্রণাম করে জয়ন্তর দিকে একটু করে এগিয়ে যেতে লাগলো। আমি শত চেষ্টা করে নিজের জায়গা থেকে নড়তে পারলাম না। সেই মুহূর্তে জয়দেববাবু আর সুমি দেবী চিৎকার করে আমার দিকে এগিয়ে আসতে লাগলেন, কিন্তু ওনারা আসার আগেই সেই নীলচে আভা উজ্জ্বল হয়ে প্রকট হলো আমাদের সামনে। তবে এবার শুধু নীলচে আলো নয়, তার সাথে প্রকট হলো একটা নারী মূর্তি। তার সিঁথিতে চওড়া সিঁদুর, হাতে শাঁখা পলা, মুখে শ্রী বিরাজমান। সেই স্ত্রীলোককে আমি চিনি। 2 বছর আগে নিজের সন্তানকে বাঁচাতে আমার সামনে আকুল নয়নে কেঁদে ভাসিয়েছিল এ যে জয়দেববাবুর স্ত্রী প্রতিমা দেবী। ওনার শরীর জুড়ে নীলচে আভার ছটা। আমি সহ বাকি সকলে সেদিকে বিস্ময়ের নেত্রে চেয়ে রইলাম। উনি তেজি গলায় কাপালিকের দিকে চেয়ে বলল, আমার মেয়েরে তো শান্তি হয়নি, এখন আমার সন্তানের দিকে হাত বাড়িয়েছিস তুই? তো সাহস তো কম নয়। আজ তোর এই যজ্ঞ আমি কিছুতেই সফল হতে দেব না। এই বলে তিনি চোখ বন্ধ করে নিলেন। সঙ্গে সঙ্গে কাপালিকের হাত থেকে খড়গটা মাটিতে ছিটকে পড়ল, আর সেই কাপালিক নিজের গলা ধরে গড়গড় শব্দ করতে করতে চোখ উল্টে মাটিতে লুটিয়ে পড়লেন।
প্রতিমা দেবী আমার দিকে ফিরে বললেন, মন্ত্রপুত জলটা ওর দিকে ছিটিয়ে দিন। আমিও আর দেরি না করে সঙ্গে সঙ্গে জলটা ছিটিয়ে দিতেই যন্ত্রণায় কাতরে কাতরে ওনার শরীরটা ছাই হয়ে যেতে লাগলো। সেই সাথে একটা কালো ধোয়া কুণ্ডলি পাকিয়ে বাতাসে মিলিয়ে যেতে লাগলো। কাপালিকের পুরো শরীরটা ছাই হয়ে মাটিতে পড়ে রইল। প্রতিমা দেবী ধীর পায়ে এগিয়ে গিয়ে জয়ন্তর পাশে গিয়ে বসল। জয়দেব বাবু আর সুমি দেবী ওনারাও ছুটে এসে প্রতিমা দেবীর সামনে দাঁড়ালেন। প্রতিমা দেবী ওনাদের দিকে তাকিয়ে সজল নয়নে চেয়ে রইলেন। আমি এগিয়ে গিয়ে বললাম, আপনি বললেন এই কাপালিকের জন্যই নাকি আপনার মৃত্যু ঘটেছে, কিন্তু সেটা কিভাবে সম্ভব? উনি স্মিত হেসে আমার পানে চেয়ে বললেন, ওনার অমরত্বের জন্য সুলক্ষণযুক্ত মানুষের প্রয়োজন ছিল। ওনার চোখে আমি ছিলাম সেই সুলক্ষণা। তাছাড়া ওনাকে যে গ্রাম থেকে বিতাড়িত করা হয়েছিল তার প্রতিশোধ নেওয়ার জন্য তিনি নিজেকে শক্তিশালী করে তুলতে চেয়েছিলেন। তার প্রতিশোধ নেবার জন্য তিনি নিজেকে শক্তিশালী করে তুলেছিলেন। নিজের অপশক্তি দিয়ে একটু একটু করে আমার সব রক্ত শুষে নিয়ে সেটা তিনি যজ্ঞের আগুনে আহুতি দিয়েছিলেন। আমার পর ওনার লক্ষ্য ছিল আমার ছেলে। এরপর হয়তো গ্রামের এক একটা মানুষকে উনি এভাবেই শেষ করে নিজের অপক্ষমতা আরও বৃদ্ধি করতেন। প্রতিমা, তুমি আবার ফিরে এসেছো। চলো চলো, তুমি ফিরে চলো। তোমায় বড্ড বেশি মনে পড়ে। ছেলেটাও তোমার জন্য কান্নাকাটি করে। চলো চলো, ফিরে চলো আমাদের সাথে। প্রতিমা দেবী কান্না মিশ্রিত গলায় বললেন, সেটা যে কোনোভাবেই সম্ভব নয়, সেটা তুমিও জানো। আমার শরীরের মৃত্যু যে অনেক দিন আগেই ঘটেছে। কেবল ছেলেটাকে রক্ষা করব বলে আত্মার মুক্তি ঘটেনি, ব্রহ্মাণ্ডে মিলিয়ে যায়নি। কিন্তু কিন্তু আজ অশুভ শক্তির বিনাশ ঘটেছে। আমার ছেলেটাও বিপদমুক্ত। তাই এবার যে আমায় যেতে হবে। আমার মুক্তির সময় এসে গেছে। ঠাকুরমশাই, নিন, আপনি মন্ত্রপাঠ শুরু করুন। আমায় মুক্ত করুন, মুক্ত করুন। ওনার কথায় আমি মন্ত্র পড়তে শুরু করলাম। আমার মন্ত্রোচ্চারণের সাথে সাথে ওনার দেহটা ধীরে ধীরে বাতাসে মিলিয়ে যেতে লাগলো। ওনার দেহটা মিলিয়ে যাওয়ার সাথে সাথে জয়দেব বাবু, সুমি দেবী আর জয়ন্ত তিনজনেই কেঁদে উঠলেন। আমি কেবল নীরবে সেদিকে তাকিয়ে রইলাম। এতদিনে ওনার আত্মার শান্তি হয়েছে। আমি ওনাদের শান্ত হতে বলে কাপালিকের দেহের ভস্য ঘটিতে তুলে নিলাম। মনে মনে ঠিক করে নিয়েছিলাম বাড়ি ফেরার পথে গঙ্গায় সেটা ভাসিয়ে দিয়ে যাব। সেদিন বাড়ি ফিরে সকলেই ক্লান্ত দেহে ভারাক্রান্ত মনে শুয়ে পড়েছিলাম। পরের দিন সকাল হতেই আমি ওনাদের বিদায় জানিয়ে বেরিয়ে পড়লাম নিজের বাড়ির উদ্দেশ্যে। পথে অবশ্য গঙ্গায় কাপালিকের ভস্য ভাসিয়ে দিয়েছিলাম। তখন থেকে একটাই কথা বারবার মনে হয়, মায়ের স্নেহ ভালোবাসার সামনে কোনো অশুভ শক্তি সন্তানের কোনো ক্ষতি করতে পারবে না। এটা আপনি একদম ঠিক বলেছেন। যেখানেই যেই শক্তি যত বড়ই হোক না কেন, মাতৃশক্তির সামনে কোনো কিছুই টিকতে পারে না। মায়েরা যে নিজের সবটুকু দিয়ে নিজের সন্তানকে আগলে রাখেন। তুমি একদম ঠিক বলেছ। আসলে নারী জাতির মধ্যেই ধ্বংস আর সৃষ্টির বীজ লুকিয়ে রয়েছে। সে তুমি মা দুর্গার কথা বলো কিংবা আমাদের বাড়ির মেগিন্নিদের কথাই বলো। কি ঠাকুরমশাই, ঠিক বললাম তো? এই এই দেখেছো, আজ যে গিন্নি তাড়াতাড়ি বাড়ি ফিরতে বলেছিল, আমি একেবারেই সে কথা ভুলে গেছি। না না, আর আর দেরি করা ঠিক হবে না। চলো বিভূতি, চলো চলো চলো, তাড়াতাড়ি চলো, না হলে আবার গিন্নি আজ আমায় সংহার করবে। চলো চলো। কিশোরীর এমন কথায় আমি আর তারানাথ হো হো করে হেসে উঠলাম। এতক্ষণ তোমরা শুনছিলে তারানাথ তান্ত্রিকের গল্প তারা, রচনা সোহিনী অধিকারী। আজকের গল্প পাঠে ছিল আর্য। তারানাথ তান্ত্রিকের ভূমিকায় ছিলাম আমি সায়ন্তন। কিশোরীর চরিত্রে ছিল শঙ্খ। অন্যান্য চরিত্রে আমার সাথে ছিল প্রীতম, রুবিনা, আর্য এবং তৃষা। এই গল্পের নাট্যরূপ নির্মাণে ছিল দিশানি।
শব্দ সংযোজন, আবহ সঙ্গীত ও স্পেশাল এফেক্টসে ছিল রণজয়। এই গল্পের প্রচ্ছদ নির্মাণ করেছে পিক্সেলের থেকে সৌভিক। কেমন লাগলো আমাদের আজকের গল্পটা? যদি এই গল্পটা তোমাদের ভালো লাগে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না, বেল আইকনে ক্লিক করে দিও সব গল্পের আপডেট এবং নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য। আজকের মতো এখানেই শেষ করছি। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, ফিকশন হান্টকে সাবস্ক্রাইব করে রেখো। দেখা হচ্ছে আগামী পর্বে। নমস্কার, শুভরাত্রি।